রোগীর চাপে হাসপাতালগুলোতে পা ফেলা দায়, মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও রোগী। ডাক্তার বলে আমি তো লিখে দিছি, আমি তো আর অক্সিজেন দিতে পারবো না। সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই। এত মানুষ। গত এক সপ্তাহ ধরে ফ্লু, আমাদের যে সিজনাল ফ্লুটা আছে সেটা আগে থেকে অনেকটা বাড়ছে। নন কোভিড সেবা কমিয়ে দেয়াতেই বেহাল দশা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা ডাক্তারের সংখ্যা যত আছে আমরা সামাল দিতে পারতেছি না। চিকিৎসক স্বল্পতা, কারণ একমাত্র হাসপাতাল যেখানে কোভিড এবং নন কোভিড দুইটাই চালু আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অযথাই কুৎসা রটাচ্ছে এক শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। 500টি ভুয়া কর্মশালার মাধ্যমে হাতিয়ে নিয়েছে 14 কোটি টাকা। আত্মীয়ের প্রতিষ্ঠানের মাধ্যমেও জালিয়াতি করেছেন পরিবার পরিকল্পনার আইএম পরিচালক। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও দুদিনে দেশে ঢোকেনি আগের এলসি ট্রাক। চট্টগ্রামে 25 প্রতিষ্ঠান আমদানি করবে 57,500 মেট্রিক টন। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম। সন্দেহ এড়াতে জাল নোট ছড়ানোর কাজে ব্যবহার করা হয় নারীদের। বাধ্য হয়ে অপরাধে এলেও অসম্ভব হয়ে পড়ে ফেরা। রোগীর চাপে পা ফেলার জায়গা নেই রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগী আছে ওয়ার্ডে। মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও শুয়ে আছেন রোগীরা। নন কোভিড সেবা কমে যাওয়ায় রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। ওমর ফারুকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাশেদ লিমন। বুধবার বেলা 11:30 রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল। একটি সিটের অভাবে অনেকের মতোই মেঝেতে পড়ে আছে 20 বছরের যুবক জনি। বাইরে থেকে তেমন বোঝা না গেলেও ভেতরে তখন রক্তক্ষরণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগের নাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যত দ্রুত সম্ভব নিতে হবে আইসিইউতে। তবে নিউতে এখানে বড় নির্মম। আইসিইউ তো দূরের কথা, একটি বেডই জোটেনি তার কপালে। যে রোগী এমনি ওভারঅল কন্ডিশন খারাপ এবং আমরা আমাদের হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক শুরু করছি এবং আমাদের চেষ্টা থাকবে যে বেড খালি হলে এরকম খারাপ রোগীকে আগে বেডে দিয়ে দিতে। 2 ঘন্টার ভিতরে একটা সিট খালি হইতে পারে, কিন্তু রোগী যে একটু পরপর অক্সিজেন বন্ধ হয়ে যাইতেছে। অতঃপর ক্যামেরার সামনেই সেই করুণ পরিণতি। ঠিক মিনিট 10 বাদে চিকিৎসা সেবার বেহাল ব্যবস্থাপনার বলি হয়ে পৃথিবীটাকে ছেড়ে যেতে হলো জনিকে। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও গত 2 সপ্তাহে ক্রমেই বাড়ছে নন কোভিড রোগীর চাপ। করিডোরেও ঠাঁই মিলছে না ভুক্তভোগীদের। ডাক্তার বলে আমি তো লিখে দিছি, আমি তো আর অক্সিজেন দিতে পারবো না। সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। পোকা আছে, নোংরা আছে। বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই। এত মানুষ। আর কোনো ওয়ার্ডে যেন রীতিমতো হাট বসেছে। বিশেষ করে মেডিসিন আর সার্জারি ওয়ার্ডে যেখানে শয্যা সংখ্যা 60টি, রোগী সেখানে 2 শতাধিক। দম ফেলালো ফুরসত নেই চিকিৎসক আর নার্সদের। চিকিৎসক স্বল্পতা, কারণ একমাত্র হাসপাতাল যেখানে কোভিড এবং নন কোভিড দুইটাই চালু আছে। আমরা ডাক্তারের সংখ্যা যত আছে আমরা সামাল দিতে পারতেছি না। কাজ করতে এখন অনেক অসুবিধা হচ্ছে, আমাদের ওয়ার্কিং আওয়ার অনেক বেড়ে গিয়েছে। 2-1 দিনের মধ্যে কিছু শয্যার সমন্বয়ের আশ্বাস দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট লালকুটিতে যেটি আছে সেটিকে যখন কোভিড হাসপাতালে রূপান্তর করা হলো, তখন আমাদের এখান থেকে আমরা বেড, ম্যাট্রেস তাদের লোন হিসেবে দিয়েছিলাম। তো সেই জিনিসগুলি আমরা ফেরত আনার চেষ্টা করছি। এই হাসপাতালে 700টি সাধারণ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা এখন প্রায় 1100 জন। একদিকে রোগীদের চরম ভোগান্তি, অন্যদিকে কয়েক গুণ চাপ নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। তার উপর রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাইও নেই এই হাসপাতাল জুড়ে। সব কিছু মিলিয়ে এক চরম বিপর্যয়ের শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রাশেদ লিমন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন কমল দে। আমরা প্রথমে যাব ঢাকায় রাশেদের কাছে। রাশেদ,
কবির, একটা সময় করোনা কালের সময়টাতে আমরা দেখেছি যে টেলিমেডিসিনের উপরে কিন্তু একটি চাপ ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই টেলিমেডিসিনের উপরে যে ভরসা বলি, নির্ভরতা বলি বা চাপটা বলি, সেটা করতে করতে এখন কিন্তু আসলে হাসপাতাল কেন্দ্রিক যে ভিড় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। তার জলজান্ত প্রমাণ কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতাল কিন্তু একটা যখন কোভিড রোগী ছিল তখন কিন্তু তারা আসলে অন্য নন কোভিড রোগী নিতেন না, কিন্তু যে বিষয়টি হয়েছে যখনই আসলে আবারও নন কোভিড রোগী নেওয়া শুরু হয়েছে গত 16ই আগস্ট থেকে, তখন থেকেই কিন্তু আমরা দেখছি যে এখানে যে চাপ, সাধারণ রোগীর যে চাপ অর্থাৎ নন কোভিড রোগীর চাপ, সেটা কিন্তু বেড়ে চলেছে। এবং গত এক সপ্তাহ ধরে যদি বলি, সেটা কিন্তু আসলে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। এতে রোগীদের যেমন ভোগান্তি হচ্ছে বা রোগীর স্বজনদের ভোগান্তি হচ্ছে, আমরা ডাক্তারদেরও কিন্তু দেখছি তাদের প্রচুর পরিশ্রম যাচ্ছে বা তারা একদম হিমশিম খাচ্ছে। আমার সঙ্গে আছেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া। আমি একটু জানতে চাই, হঠাৎ করে এই বাড়তি চাপটা আসলে কেন এবং আপনারা কিভাবে এটা সামাল দিচ্ছেন? না, বাড়তি চাপের কারণটা আমাদের এখন এই মুহূর্তে কোভিড রোগীর চেয়ে নন কোভিড রোগী এত বেশি পরিমাণে ভর্তি হচ্ছে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে। আমরা এখন হলো মনে করেন আমি ওয়ার্ডের বলি, একটি ওয়ার্ডের ধারণ ক্ষমতা হলো 60 বেড, ওইখানে রুগী আছে প্রায় 200 জন, যার কারণে আমার বারান্দা থেকে শুরু করে সব জায়গায় সয়লাভ হয়ে গেছে। বিশেষত আমার যেটি মনে হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে কোভিড নন কোভিড থাকার কারণে ঢাকা মেডিকেল থেকেও অনেক রুগী আমাদের কাছে রেফার করা হচ্ছে। সেই কারণেই সম্ভবত আমাদের এখানে রুগীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ডাক্তারদের আমাদের অনেকটাই হিমশিম খাচ্ছি। কোনো ডাক্তার আমরা প্রথমে কোভিডে ডিউটি করাচ্ছি, আবার আমরা নন কোভিডে ডিউটি করাচ্ছি, এইভাবে, এবং সকল সার্জারি এবং প্রতিটি ডিপার্টমেন্ট খোলা, যার কারণে আমরা খুব হিমশিম খাচ্ছি। তারপরে চেষ্টা করছি রোগীদের সেবা নিশ্চিত করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে মূলত ঢাকার যে বড় বড় হাসপাতালগুলো, সেই হাসপাতালের যে জেনারেল রোগী বা নন কোভিড রোগীদের যে চাপ, সেই চাপটা কম হওয়ার কারণে, কারণ যেখানে কোভিড রোগী, কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা বেশি এবং সেই কেন্দ্রিক ভিড়টা কম করলে সেই স্রোতটা আসলে এইদিকে চলে এসেছে। আর দীর্ঘদিন ধরে মানুষ যখন হাসপাতাল বিমুখ ছিল, হঠাৎ করেই তারা আসলে একটু শিথিলতা আসার পরে তারা কিন্তু এই হাসপাতালে আসতে শুরু করেছে। তাই কিন্তু তাদের যে চলমান এই সংকট তৈরি হয়েছে। তো বহু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা তাদের সাধ্যের সবটুকু দিয়ে আসলে চেষ্টা করছেন এই সংকট মোকাবেলা। কিন্তু যদিও আমরা কিন্তু দেখছি যে রুগী বা তার স্বজনদের আছেন, তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই ছিল সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে। আমার কাছ থেকে এখনকার মতো চট্টগ্রামে রয়েছেন সহকর্মী কমল দে, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কমল। ধন্যবাদ রাশেদ। বন্দরনগরী চট্টগ্রামে করোনা রোগীর শনাক্তের হার কমলো, কিন্তু করোনার যে উপসর্গগুলো রয়েছে, জ্বর, সর্দি, কাশি, সেসব রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু এ ধরনের উপসর্গ নিয়ে 1000-এর বেশি রোগী আসছে বলে জরুরি বিভাগের যে চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায়, তিনি যেটি পরিসংখ্যান দিয়েছেন, গত 2 সপ্তাহ আগে এ ধরনের হয়তো কয়েকশো রোগী আসতো এই মেডিকেলের মধ্যে, কিন্তু এখন রোগীর সংখ্যা 1000 ছড়িয়েছে এবং তাদের জন্য আলাদা করে পৃথক একটি ফ্লু কর্নার খোলা হয়েছে। অর্থাৎ যেসব রোগী এইসব জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছে, তাদের প্রথমে কিন্তু করোনা রয়েছে সেটা পরীক্ষা করে, যদি করোনা না থাকে তাহলে, যদি করোনা থাকে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হতো, যদি করোনা থাকে তাহলে ফ্লু ওয়ার্ডে পাঠানো হচ্ছে। এরকম রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, এখানে আশপাশে যতগুলি ক্লিনিক রয়েছে সবগুলি ক্লিনিকের কিন্তু একই চিত্র। অর্থাৎ বলা চলে গত 2 সপ্তাহ ধরে জ্বরের রোগীর সংখ্যা তুলনামূলক বাড়ছে এবং চিকিৎসকরা বলছেন প্রতি ঘরে ঘরে এখন জ্বরের রোগী। মূলত যেহেতু তারা বলছে যেহেতু সিজনাল ঋতু পরিবর্তন হচ্ছে, সেই ঋতু পরিবর্তনের কারণে হয়তো বা এই জ্বরটি হচ্ছে এবং সাধারণ স্বাভাবিক ওষুধ খেয়ে তারা সুস্থ হচ্ছেন। তবে এখন পর্যন্ত গতকালকে চট্টগ্রামে 76 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার আগের দিন এই রোগীর সংখ্যা ছিল 75। সিভিল সার্জন শেখ ফজলুর রাব্বি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে করোনার সংখ্যা তুলনামূলক কমছে। শুধুমাত্র যে ফ্লু অর্থাৎ জ্বরের রোগী, সেই জ্বরের রোগীদেরকে কিন্তু এখন কিছুটা বেড়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে যথাযথভাবে চিকিৎসা নিলে তারা সহজেই সুস্থ হয়ে উঠছেন বা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারছেন। তো এক্ষেত্রে বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা রোগীর যে রোগী, সেই শনাক্তের হার কমে আসছে, পরীক্ষার হারও তুলনামূলক কমেছে। তবে যে স্বাভাবিক যে জ্বর এবং সর্দি কাশি সেটি কিন্তু তুলনামূলক বেশি। অর্থাৎ যেটা আগে করোনা হিসেবে সাসপেক্টেড করা হতো, তাদেরকে এখন ফ্লু কর্নারে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো তারা আলাদা একটি ফ্লু কর্নার খুলেছেন, যাদের জ্বরের মাত্রা বেশি তাদের সেই ফ্লু কর্নারে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সর্বশেষ যে তথ্যটি হলো, সে
তথ্য ছিল গত 2 সপ্তাহ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিদিন মাত্র কয়েকশো ফ্লু রোগী আসতেন, কিন্তু গত 2 সপ্তাহ ধরে সেই রোগীর সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে এবং তারাও কিন্তু যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম করোনা রোগীর সংখ্যা কমলো, করোনার উপসর্গ যে জ্বর সর্দি কাশি নিয়ে ফ্লু রোগীর সংখ্যা বাড়ছে তার সর্বশেষ। কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে, এর আগে রাশেদ লিমন যোগ দিয়েছিলেন ঢাকা থেকে, তারা হাসপাতাল পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদেরকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট ভালো কাজ করলেও এক শ্রেণীর মানুষ সমালোচনায় তৎপর। সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। সকালে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরের ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব মন্ত্রণালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা তৈরি করে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রথা চালু হয় দেশে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে নতুন অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করল 51টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। গণভবন থেকে এতে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সব প্রতিষ্ঠান এখন জবাবদিহিতার আওতায়। স্বচ্ছতা নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নে নীতি নির্ধারকদের উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন, এবং আপনাদের সাথে সাথে তার নিজ স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে এবং সেটা যথাযথভাবে কার্যকর করতে হবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছিল বলেই মহামারী নিয়ন্ত্রণে রাখা গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অহেতুক সমালোচনা হচ্ছে এসব নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করার দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-19 আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। বেসরকারি টেলিভিশন অনেকগুলি দিয়ে দিয়েছি, তারপর আছে বিদ্যুৎ, কাজে এয়ার কন্ডিশন চালায়, আর এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এরা একসময় সমালোচনা করেছিল, এখন সেই ডিজিটাল বাংলাদেশেই আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাতে থাকবে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে করবেন, কে কি বললো কে কি লিখলো ওদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। জনগণের প্রতি সেবার দায়বদ্ধতা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা, আমাদের সকলের দায়িত্ব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 500 কর্মশালার ভুয়া বিল দেখিয়ে 14 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিট পরিচালক ডক্টর আশরাফুন্নেসার বিরুদ্ধে। শুধু তাই নয়, অধিদপ্তরের ঠিকাদারির দায়িত্ব নিয়ে কাজ না করেই টাকা তুলে নিয়েছে পরিচালকের ভাগ্নে ও চাচাতো ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান। রিপোর্ট সেলিয়া সুলতানার। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালাগুলো যেন অবৈধ অর্থ উপার্জনের খাত। গেল 2 অর্থ বছরে কর্মশালা না করেই ভুয়া বিল জমা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু কর্মকর্তাদের সিন্ডিকেট। অভিযোগের তীর পরিচালক আশরাফুন্নেসার দিকে। নথিপত্রে দেখা যায়, বাল্যবিয়ে প্রতিরোধে 2018-19 অর্থ বছরে দেশের উপজেলা পর্যায়ে 486টি কর্মশালা বাবদ 7 কোটি টাকা বরাদ্দ ছিল। কাগজে কলমে হয়েছে সবই, বাস্তব চিত্র ভিন্ন। অফিসে বসেই সই জাল করে টাকা আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। কোনো কাজ না করেই 57টি কোটেশনে 2 কোটি 85 লাখ টাকা এবং পরের বছর 48টি কোটেশনের মাধ্যমে আরও 2 কোটি 40 লাখ টাকা তুলে নেন আশরাফুন্নেসা। এছাড়া ভাগ্নের প্রতিষ্ঠান রুহি এন্টারপ্রাইজ ও চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠান সুকর্ণ ইন্টারন্যাশনালকে বিজ্ঞাপন প্রচারের কাজ দেন তিনি। কাজ না করেই তারা তুলে নেন 1 কোটি 85 লাখ টাকা। ঠিকাদার নিয়ন্ত্রণ করেন আশরাফুন্নেসার ভাই মাহমুদুল হাসান রানা। অভিযোগ কোনো কিছুর সাথেই আমি সম্পৃক্ত না, আমি চাকরি করি প্রাইভেট ফার্মে, ওইদিকে আমি যাইও না, অভিযোগের কোনো সত্যতা নয়। দুদক ছাড়াও এসব অভিযোগ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, মিলছে প্রমাণও। এই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন পর্যন্ত ডক্টর আশরাফুন্নেসা ছাড়াও অধিদপ্তরের 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে খিচুড়ি বিতরণ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
কর্মকর্তাদের। ব্যাপক সমালোচনার মুখে প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। সকালে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ। নিশ্চিত করলেন কোনো প্রকল্পে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দেওয়া হবে না, যদিও অর্থনীতিবিদরা মনে করছেন সরকারের উচ্চ পর্যায়ের কঠোর তদারকি ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা বেশ কঠিন। রিপোর্ট জুবায়ের ফয়সালের। পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 10 কোটি টাকা বরাদ্দ চায় বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে, যেখানে বলা হয় প্রাথমিক স্তরে দুপুরের খাবার হিসেবে খিচুড়ি পরিবেশনের জন্য বাজার করা, রান্না ও বিতরণ সহ সার্বিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করবেন 1000 কর্মকর্তা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা, যার প্রেক্ষিতে সিনিয়র সচিবের পর সাফাই গান প্রতিমন্ত্রীও। রান্না করা খাবারের মধ্যে যেহেতু খিচুড়িটা সবচাইতে প্রোটিন সমৃদ্ধ, সেই জন্য আমরা ওইটা সামান্য কিছু টাকা ডিবিতে ধরা আছে এই নিয়ে হইচই। তবে প্রস্তাবনা যাচাই বাছাইয়ের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে বিদেশ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। মন্ত্রণালয়ের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ বলছে, কোনো প্রকল্পেই অযৌক্তিক ব্যয়ের প্রস্তাবে সম্মতি দেবে না সরকার। কোনো প্রকল্প কিন্তু আমরা নিচ্ছি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছে না, আমরা আগে বেছে নিই, তারপরে সব আগে আমাদের জীবন বাঁচান। পরিকল্পনা কমিশন পিসি মিটিং এ এরকমই সিদ্ধান্ত হয়, এক্সেকের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হয়। এটা সিদ্ধান্ত হচ্ছে, তবে এটা পজিটিভ সিদ্ধান্ত আসবে যে আমাদের এই করোনা পরিস্থিতি এগুলো থাকবে না। নিয়মে পরিণত হওয়া এ ধরনের অনিয়ম তদারকিতে সরকারের উচ্চ পর্যায়ের সজাগ দৃষ্টি দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে তো আপনাকে হ্যান্ডেল করতে হবে, ওইখানে গিয়ে এই ধরনের যে ঘটনাগুলি ঘটে, আপনি যেটা ইমেজের কথা বলছিলেন, ওই ইমেজের ব্যাপারটা ওখানে চলে আসে। প্ল্যানিং কমিশনের দায়িত্ব হলো এখানে যে সমস্ত খরচের প্রস্তাবগুলো করা হয়েছে, যে কোয়ান্টিটিগুলি ধরা হচ্ছে এবং যে মূল্যগুলি ধরা হচ্ছে, এইগুলো ঠিক কিনা। চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপনের আগেই বিতর্কের মুখে পড়া 19,282 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনায় আসতে পারে আরও সংশোধনী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সুবিধাবঞ্চিত নারী, শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার নামে হরিলুট চলছে সিলেট সিটি কর্পোরেশনে। কাউন্সিলরদের অভিযোগ, বস্তি উন্নয়নে ইউএনডিপির টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কিছুই জানেন না দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সিটি মেয়র। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নগরীর 6 নম্বর ওয়ার্ডের রাহিল মিয়ার স্ত্রী মনোয়ার বেগমের নাম রয়েছে সিডিসির পুষ্টি বিতরণ তালিকায়, কিন্তু বাদামবাগিচা এলাকার এই নারী কোনো ধরনের সাহায্য পাননি বলে জানান। তিনি একা নন, এলাকার প্রকৃত প্রসূতি কিংবা শিশুরা পাচ্ছেন না পুষ্টি ভাতা। গর্ভবতী ভাতা পাবো, এরপরে পুষ্টি ভাতা, শিক্ষা ভাতা কিছুই আমরা তো পাইলাম না। বাচ্চা পেটে থাকতো গর্ভভাতাও পাইলাম না, বাচ্চা হলে এখন দুধ ভাতাটাও পাইলাম না। শুধু তাই নয়, বিভিন্ন এলাকার নারীদের টাকা হাতিয়ে নিতে রকেট কিংবা বিকাশের অর্থ আত্মসাতের জন্য গায়েব করে ফেলা হচ্ছে মোবাইলের সিম। বস্তির নারীদের দিয়ে গড়া বিভিন্ন গ্রুপের সদস্যদের ভোটে দলনেত্রী নির্বাচনের নিয়ম থাকলেও তা মানা হয় না। আমার মেয়ের নামে যাইছে শিক্ষা ভাতা, দুইবার 2018 সালে আইছে, 2019 সালে আসছে, কিন্তু আমরা টাকা এখনো পাই না। আমার দলনেত্রী টাকা খাইয়া আমাদের সদস্যের জন্য কিচ্ছু করে না। 6 বছর 7 বছরে আপনি কি 2টা বাথরুম এখানে বানাতে পারেন না জনগণের জন্য? অথচ টাকা তো বুড়ি কোটির উপরে আসে। লুটপাটের তীর ফেডারেশনের কোষাধ্যক্ষ ফাতেমা বেগম ফাতুর দিকে। তার বাসায় 2 দিন গিয়ে পাওয়া যায়নি, পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমার এগেনস্টে বা এন্টি পার্টি বা যাদের আমার সাথে দুশ্মনী আছে, হয়তো বাবা এইগুলা ওনারা হেরানি করতেছে। সিডিসির ব্যবস্থাপক অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি নন ক্যামেরার সামনে। আর বস্তিবাসীর এত অভিযোগের তেমন কিছুই জানেন না বলে দাবি সিটি মেয়রের। যারা পাওয়ার কথা, যার নামে লিস্ট আছে, তা যদি না পেয়ে থাকে, তো যারাই আছেন সবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নগরীর 27টি ওয়ার্ডে গভীর নলকূপ, রাস্তা, গোসলখানা, টয়লেট, ডাস্টবিন এবং ব্যবসায় বছরে 5 কোটি টাকার মতো অর্থ সহায়তা দিয়ে থাকে ইউএনডিপি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
জেকেজির প্রতারণার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আনা হয়েছে চেয়ারম্যান ডাক্তার সাবরিন আরিফ চৌধুরী ও তার স্বামী ডাক্তার আরিফ চৌধুরীকে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাদিক, যে করোনার রিপোর্ট জালিয়াতির যে মামলাটি, সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ বরাবরের মতো প্রতি সপ্তাহে যে হচ্ছে, আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এবং সেজন্য এই প্রতিষ্ঠানটির যে চেয়ারম্যান ডাক্তার সাবরিন আরিফ চৌধুরী এবং তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরী সহ মোট 8 আসামিকে আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে। এবং জানিয়ে রাখি যে এই যে একটি মামলাটির গুরুত্বপূর্ণ যে ধাপটি, প্রত্যেকটা মামলার যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণটি কিন্তু এখন চলছে এবং আসামি পক্ষের রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন আব্দুল্লাহ আবু, তিনি আমাদের জানিয়েছেন যে এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ একটি মামলা, এই জন্য এই মামলাটি খুব দ্রুত শেষ করার জন্যই তারা চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে দেখা গেছে যে আজকে ৪র্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে মামলার 2 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং তার আগের দিন আগের যে ডেট ছিল, অর্থাৎ মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় ডেটে দিয়েছে মামলার বাদী কামাল হোসেন এবং প্রথম দিনও কিন্তু বাদীর সাক্ষ্য এবং জেরা সম্পন্ন হয়েছিল। এবং সেই ক্ষেত্রে গত তারিখে আমরা দেখেছি যে যেই 2 জন সাক্ষী দিয়েছে, সেই সাক্ষ্য গ্রহণে তারা বলেছে যে যেই প্রতিষ্ঠানটি থেকে বা যেই ভবন থেকে তারা এই রিপোর্ট, নকল রিপোর্ট তারা প্রিন্ট করতে, একজন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তারা প্রতিবেশী তারা দেখেছে এই বিষয়গুলি, নানা বিষয়কে তারা আদালতে তুলে ধরেছে। এবং আসামি পক্ষের আইনজীবী কিন্তু এই সাক্ষীদের কে জেরা করছে, অর্থাৎ এই যে মামলাটি সেটা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য, তারা মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা নানা কৌশল খুঁজছে, সাক্ষীকে জেরা করছে। এবং এরকম সাক্ষ্য গ্রহণ চলার পরবর্তীতে কিন্তু যুক্তিতর্ক আসবে এবং সেই ক্ষেত্রে 2 পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করবে এবং এর পরবর্তীতে কিন্তু রায়ের ডেট পড়বে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলাটি তারা যারা রাষ্ট্রপক্ষ তারা বলছেন যে মামলাটি তারা এই আসামিদের বিরুদ্ধে তাদের দোষ প্রমাণ করতে তারা সক্ষম হবেন। এই পর্যন্ত ছিল আজকের সর্বশেষ তথ্য। জেকেজির সাবরিনা ও আরিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সিএমএম আদালত থেকে সাদিকুর রহমান। দুপুরের সময় আরও থাকছে মহালয়ায় মহামায়ার আবাহন, নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। করোনায় ম্লান হবে না প্রত্যাশা ভক্তদের। গত কয়েক দশকে জাল টাকা তৈরি ও উৎপাদন চক্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অসংখ্য নারী। আতঙ্কের বিষয় হলো এই অন্ধকার জগতে তারা স্বেচ্ছায় আসেন না, জোর জবরদস্তি আর অসচেতনতার কারণে ব্যবহার হয় মাত্র। জাল টাকা তৈরি চক্রে নারীদের নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন। দেশের আইনে জাল টাকা তৈরি ও উৎপাদনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও তৈরি হয় জাল টাকা, কাজ করে সংঘবদ্ধ চক্র। অপরাধী সুযোগ নেয় সমাজের নানা অসঙ্গতির। সহজ টার্গেট নারী। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর স্বামী, বাবা, ভাইয়ের জোর জবরদস্তিতে নারী আসে এই অন্ধকার জগতে, প্রচলিত আইন কানুন সম্পর্কে না জেনেই। এছাড়া প্রান্তিক পর্যায়ের নারীরা আর্থিক অনটনে পড়ে শিকার হয় অপরাধী চক্রের। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে, আমার যদি ছাইরা দেয়, আমার কথা শুনে নেই। আমার হাজব্যান্ডের নাম সিমি, আমাকে এই পথে নিয়ে আসছে, ওনার মাধ্যমে আর কি আমি এখানে আসছি, উনি আমার এই কাজটা শিখাইছে। আমার স্বামী বললো যে ঈদের আগে এই কদিন আমি এই জাল টাকার ব্যবসা করব। চক্রে তাদের ভূমিকা জাল টাকা হাটবাজার বা ব্যস্ত অঞ্চলে ছড়িয়ে দেবার বা কখনো স্থানান্তরের। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম, তারপরে আবার মুদির দোকানে গেলে তেল, হলুদ, লবণ যাই লাগতো এগুলো কিনতাম, কিনে মানে নোটগুলো ভাঙাইতাম। টাকাগুলো নিয়ে আসে বাসায়, সেই টাকা আমি আবার নিয়ে পৌঁছে দেই জাকিরের কাছে। মূল চক্রটি যখন ধরা পড়ে তখন তারাও হয় অপরাধের ভাগী। পুলিশ আদালতে চৌকি ঘুরে স্বাভাবিক জীবনে ফিরে আসা হয়ে পড়ে অসম্ভব। কোনো চাকরিতে পুনর্বাসিত করার সিস্টেম এখনো আমাদের দেশে হয় নাই। যথোপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টা এখনো পড়া হতো। এক জাল টাকার কারখানা যদি 2020 সালে ধরা পড়ে, তার বিচার ফাইনালি শুরু হতে হয়তো বা 2030 সালও লেগে যেতে পারে। অপরাধ বিশ্লেষকদের মতে ব্যক্তি মানুষ হিসেবে অধিকারের সচেতনতার অভাবে পরিবার ও সমাজে পুরুষ সদস্যের ক্রিয়ানক হিসেবে এখনো ব্যবহার হচ্ছে নারী। পরিবারের পুরুষ সদস্যরা এটার সাথে জড়িত বলে তার সাথে তারা জড়িত থাকেন। দেশজুড়ে জাল টাকা চক্রে যে নারীরা ব্যবহার হয় তারা মূলত ব্যবহার হয় বিতরণকারী হিসেবে।
এবং এই নারীদেরকে ব্যবহার করা হয় সমাজে নারীর প্রতি যে অসহায় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ব্যবহার হিসেবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সমাজে নারীর দৃষ্টিভঙ্গি যেমন পরিবর্তন দরকার, তেমন পরিবর্তন দরকার তার কর্মসংস্থানের ব্যবস্থারও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে প্রেমিকার বাসায় ডেকে নিয়ে প্রেমিককে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বিরের পরিবার বলছে প্রেমিকাকে আরেক জায়গায় বিয়ে দিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাব্বিরকে। আর অভিযুক্ত প্রেমিকার পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য না করেই সটকে পড়েন। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে, খুব শিগগিরই প্রকৃত রহস্য উন্মোচন করা হবে। রিপোর্ট শাহরিয়ার জামান দ্বীপের। আমার ছেলেরা নিয়ে ওরা হত্যা করলো, মার্ডার করলো, আমি সুষ্ঠু বিচার চাই। ছেলের মৃত্যুর পর পার হয়ে গেছে বেশ কদিন, কিন্তু এখনো থামেনি মায়ের আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকে আর্তনাদ পুরো পরিবার। প্রায় 2.5 বছর ধরে প্রেমের সম্পর্ক সাব্বির সোনিয়ার। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। এই সুযোগে কাবিনের টাকা বেশি পাওয়ায় সোনিয়ার অন্য জায়গায় বিয়ে ঠিক করেন তার মা। 31 আগস্ট সাব্বিরকে ডেকে নেয় সোনিয়ার পরিবার। এরপর রাত 8টায় সাব্বিরের ঠাঁই হয় ঢাকা মেডিকেলে। 4 দিন পর 5 সেপ্টেম্বর মারা যান সাব্বির। পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাব্বিরকে। ফ্ল্যাটের মধ্যে সাব্বির ছিল, সেই ফ্ল্যাটের থেকে বাইরে মানে লবির মধ্যে পড়ে এবং তার 2টা হাত পিছনে আগুন পড়তেছে এবং এরা সম্ভবত ঘর থেকে বাহিরে বের করে দিচ্ছে। আমার ছেলেরা মারার জন্যই ওরা ডাইকে নেছে। ও তো ওখানে যাওয়ার কথা কেউ ওর কাছে বলে নাই, পরে অফিস থেকে ফোন করে নিয়ে গেছে। ঘটনার পর থেকেই প্রেমিকা সোনিয়া সহ পলাতক পরিবারের সবাই। প্রতিবেশীরা জানান সোনিয়ার বাসার সিঁড়িতে সাব্বিরকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। লুকিং গ্লাসের ফুঁকা দিয়ে উপরটা দেখছি আমি আগুন, আমাদের ঘর থেকে পানি দিছে, আমি পানি দিছি, উনি আর কি ওই ছেলেটার গায়ে ঢাইলা দিছে। যদিও অভিযোগের বিষয়ে সময় সংবাদের মুখোমুখি হলে কোনো কথা না বলে চলে যান সোনিয়ার বোনের জামাই মামুন। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে আনা হবে আইনের আওতায়। আমরা ডিজিটাল তদন্ত করতেছি, অ্যানালগ তদন্ত, 2 ধরনের তদন্তই করতেছি। যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে শাহ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে নিহতের পরিবার। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও গেল 2 দিনে দেশে ঢোকেনি আগের এলসির একটি ট্রাকও। এদিকে চট্টগ্রামে 25টি প্রতিষ্ঠানকে 57,500 মেট্রিক টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই মধ্যে রাজধানীর বাজারে পড়তে শুরু করেছে দর। পূর্বের খোলা এলসির বিপরীতে দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোলে শতাধিক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে 500, দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় 200 ট্রাক পেঁয়াজ বোঝাই করে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রয়েছে। গত 15 সেপ্টেম্বর ভারত সরকার স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও এখনো পর্যন্ত একটি ট্রাকও বাংলাদেশে প্রবেশ করেনি। আমাদের 10 খান গাড়ি আছে ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়াতে যোগাযোগ করতেছি। এলসিতে তো আমাদের টার্মস অফ কন্ডিশন যেগুলো শর্ত দেওয়া থাকে, এই শর্তগুলো ইতিমধ্যেই রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো লঙ্ঘন করেছে। এটা আমরা আমদানিকারকরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানত না। এদিকে বিশ্বের 7টি দেশ থেকে 57,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য চট্টগ্রামের 25টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বলে জানিয়েছে কাঁচামাল আমদানির অনুমোদনকারী প্রতিষ্ঠান উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। এ পর্যন্ত আমরা 24-25 জন ইম্পোর্টার আমাদের থেকে 150টা আমদানি অনুমতিপত্র ইস্যু করেছি। এখানে আমরা 7টা দেশ থেকে আমাদের 57,479 মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করছি। বিদেশ থেকে পেঁয়াজ আনা শুরু হলে দেশের বাজারে দাম কমে যাবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
কাস্টমার চাই আছে বর্ডারের দিকে, যদি দেয় এই কমটা স্থায়ী থাকবে, আর যদি বর্ডারে পেঁয়াজ না দেয় তাহলে পেঁয়াজের বাজার কমবে না বরং বাড়বো। গত 14 সেপ্টেম্বর থেকে গেল বছরের মতো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবৈধ সাইনবোর্ড বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। দুপুর পর্যন্ত 2 শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন অমান্য করায় 5টি প্রতিষ্ঠানকে প্রায় 1 লাখ টাকা জরিমানাও করা হয়। ব্যবসা করার জন্য লাইসেন্স নেয়া দক্ষিণ সিটির, অথচ প্রতিষ্ঠান খুলে বসে আছে উত্তর সিটি কর্পোরেশনে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডের জন্য নেওয়া হয়নি অনুমতিও। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়মের চিত্র। রাজধানী গুলশান, বনানী ও বাড্ডা এলাকায় একযোগে চলে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ অভিযান। এ সময় গুলশান এলাকার নামিদামি সব প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এমনকি ফুটপাত দখল করে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স গুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। বিজ্ঞাপন প্রদর্শনী কর দিতে হবে, আর এই বিজ্ঞাপনী প্রদর্শনী কর হচ্ছে LED 10,000 টাকা স্কোয়ার ফিট প্রাইভেট, যেটা লাইট বক্স বা লাইট প্যানাফ্ল্যাক্স সেগুলো 150 টাকা স্কোয়ার ফিট, আর যেগুলো নর্মাল স্টিকার কাঁচে সাঁটানো বা দরজায় সাঁটানো বা বিল্ডিংয়ে সাঁটানো সেগুলো 100 টাকা স্কোয়ার ফিট। যারা ট্যাক্স দিয়ে দেবে তাদের সাইনবোর্ড থাকবে, যারা দেবে না আমরা তাদেরটা ভেঙে ফেলবো। অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটির মেয়র আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান। মোহাম্মদপুরের লাইসেন্স দিয়ে গুলশানের লাইসেন্স দিয়ে মোহাম্মদপুরে, দক্ষিণের লাইসেন্স দিয়ে উত্তরে, এমনকি রংপুর, রাজশাহী, গাজীপুরের লাইসেন্স দিয়েও কিন্তু ঢাকাতে ব্যবসা করছেন। কিন্তু ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু ক্লিয়ার লেখা আছে আপনার সাইনবোর্ডের মাপ কত, আপনার ট্যাক্স কত, সবকিছু কিন্তু আছে। ভবনে যে কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, প্যানাফ্লেক্স ও LED প্রদর্শন করলে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল আইন 2016 অনুযায়ী ট্যাক্স দিতে হয়। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। নৃত্যগীতে মহামায়ার আবাহনে দেবীপক্ষকে বরণ করা হয়। করোনা মহামারীতেও ম্লান হবে না উৎসবের রং, এমন প্রত্যাশা ভক্তদের। মহালয়ায় মহামায়ার আবাহন, চণ্ডীপাঠ, ভক্তি গীত আর নৃত্যে দুর্গতিনাশিনীর আগমনী আয়োজন। মঙ্গল দ্বীপ জেলে দেবীপক্ষকে বরণ করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এরপর বেলতলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ফুল বেলপাতার নৈবেদ্য, ঢাকের কাঠি, কাঁসর ঘণ্টার উলুধ্বনিতে আরাধনা করা হয় দেবী দুর্গার। মঙ্গল আরতি, রোগ মুক্তি চেয়ে জগৎজননীকে পুষ্পার্ঘ্য দেন ভক্তরা। এই বছরটার করোনার জন্যই আমাদের পরিস্থিতিটা খারাপ। আমরা চেষ্টা করব সবকিছু মিলাই পুজোটাকে পরিয়ে করার। মা যেন সব ভালো করে দেয়। মার আগমন আজকে থেকে শুরু হচ্ছে। আমাদের এই রোগ মুক্তি থেকে আমাদেরকে উদ্ধার করতে আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে যেতে পারি। পুরো মানব জাতি যেন এই মহামারী থেকে সুস্থ হয়ে আমরা যেন সুন্দরভাবে মায়ের আরাধনা করতে পারি। এই সংকটময় মুহূর্তে মা যেন দেশ ও জাতির মঙ্গল করেন, তথা পৃথিবীর যে যেখানেই আছেন মাতৃ সন্তানগণ প্রত্যেককে মা রক্ষা করেন। শাস্ত্রমতে এবছর আশ্বিন মাসে অশুভ হওয়ায় কার্তিক মাসে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আসছেন মা দুর্গা, বাসছে তারই আগমনী সুর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দুঃখ, জরা, ব্যাধি, গ্লানি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। পোর্টেবল ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম তৈরি স্বপ্ন এবছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডক্টর রুহুল আবিদের। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন, শ্রমিক সহ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা পাওয়া নিশ্চিত করতে চান তিনি। তার প্রতিষ্ঠিত হায়েফার যাত্রা শুরুর গল্প ও এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান তিনি। ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে একটা অফার এলো যে যদি আমি ওদের হৃদরোগ গবেষণাগারে জয়েন করি তাহলে ওরা অনেক ভালো সুযোগ সুবিধা দিবে এবং
আমার ইচ্ছা ছিল গ্লোবাল হেলথের, যেহেতু আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশের জন্য কিছু করব, তখন ওদেরকে আমি ওটা বললাম যে আমার আসলে গ্লোবাল হেলথ বা বাংলাদেশ রিলেটেড কিছু করতে চাই। তখন ওরা বললো ওরা সাহায্য করবে। সেই সময়ই আসলে এই হেলথ এন্ড এডুকেশন ফর অলটা মানে আরো একটু শক্তরূপ পায়। তারপরে যখন রানা প্লাজা হলো 2013 এপ্রিলে মনে হয়, ওটা রানা প্লাজা বিল্ডিংটা যখন ধসে গেল, অনেক মানুষ মারা গেল, ওইটা আমাকে সাংঘাতিক এফেক্ট করে। হাইফা এই মুহূর্তে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কারদের, পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত দেখি। আমরা এই পর্যন্ত 30,000-এর স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি। কোভিড-19 এর একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এই ট্রেনিংটা হচ্ছে কম্পিটেন্সি ট্রেনিং বলে। এটা ডেভেলপ করেছে ব্রাউন ইউনিভার্সিটি। প্রজেক্ট হোপ বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যারা ম্যাসিডোনিয়াতে কাজ করে, উহানে কাজ করে, বিভিন্ন দেশে কাজ করে। তাদের সাথে হাইফা একটা কোলাবোরেশন তৈরি করেছে। আমরা এপ্রিলে 20, 21, 22, 23 4 দিন, এটা 4 দিনের কোর্স, 3 ঘন্টা করে আমরা জুমে এই অনলাইনে ট্রেনিংটা দিয়েছি। লার্জ স্কেলে ট্রেনিং করতে চাই, লার্জ স্কেলে যদি ট্রিটমেন্ট দিতে চাই একটা গ্রাম বা একটা জেলা ধরে, তাহলে আমার কি লাগবে? আমার রিয়েল টাইম ডেটা ইনপুট লাগবে। তাহলে আমার কি করতে হবে? যেখানে ইন্টারনেট নেই, আমি ধরে নিলাম, তাহলে আমার একটা ল্যাপটপের মধ্যে কানেকশন থাকবে, ওটার থেকে আমি কতগুলো হ্যান্ডহেল্ড ট্যাবে থাকবে ইনফরমেশন, এই ল্যাপটপে একটা রাউটার দিয়ে আমি ওকে কানেক্ট করে নিচ্ছি। তারপরে এটার নাম দিয়েছি নিরোগ। আমরা হাইফার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে হাইফা তার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, হাইফা তার যে শিক্ষা, তার যে ফিল্ড এক্সপিরিয়েন্স, এটা সবার সাথে শেয়ার করতে চায়। দেশে একটা সহজ উপায়ে পোর্টেবল ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম তৈরি করা, যেটা যে কোনোখানে কাজ করতে পারে। তো এই দুইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাক্তার বলে আমি তো লিখে দিছি, আমি তো আর অক্সিজেন দিতে পারবো না। সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই, এত মানুষ। রোগীর চাপে হাসপাতালগুলোতে পা ফেলা দায়, সর্দি জ্বরে আক্রান্তই বেশি, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অযথাই কুৎসা রটাচ্ছে এক শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। এবং ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও দুদিনে দেশে ঢোকেনি আগের এলসির ট্রাক। চট্টগ্রামে 25 প্রতিষ্ঠানে আমদানি করবে 57,500 মেট্রিক টন। এই ছিল দুপুরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।